ডিউরেবল ফোনের দুনিয়ায় আরও একটা নতুন নাম যুক্ত হলো, সেটা হচ্ছে অনার X7D। এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং। সো নর্মালি আপনি ইউজ করতে গিয়ে যদি ফোনটা হাত থেকে ফেলে দেন সিঁড়িতে, মাটিতে কিংবা অন্য যে কোনো জায়গায়, তাহলে ফোনটা সার্ভাইভ করতে পারবে অ্যারাউন্ড 1.5 মিটারের উচ্চতা থেকে যদি আপনি ড্রপ করেন তাহলে। এখন শুধু কি এটা ডিউরেবল, বাকি জিনিসগুলো কেমন, এটার পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, ডিসপ্লেটা কেমন, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো চলুন আমরা ডিজাইনটা দিয়ে স্টার্ট করি। অনার X7D এর ওশান শায়ান কালারটা আমাদের কাছে আছে এবং এই কালারটা খুবই সোবার লুকিং, এবং এটার পেছনের সাইডটা যদি দেখেন তাহলে কিছুটা ফ্রস্টেড গ্লাস টাইপের একটা ফিল পাবেন। অলদো এটা প্লাস্টিকের তৈরি ফোন, বাট এটাকে ব্যাকপার্টটাকে গ্লাস্টিক বলতে হবে, কারণ হাতে নেওয়ার পরে যে কেউ এটাকে গ্লাস বলে ভুল করবে। বাই দ্য ওয়ে, এটার আরো 3টা কালার ভেরিয়েন্ট আছে, সিলভার, গোল্ড এবং ব্ল্যাক কালার, বাট আমার কাছে এই শায়ান কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনারা যদি একটু ক্যামেরা হাউসটার দিকে তাকান তাহলে স্কোয়ার শেপের, এবং এখানে ক্যামেরা আছে দুইটাই, একটা জাস্ট ডিজাইনের এলিমেন্ট হিসেবে দেওয়া হয়েছে আর একটা ফ্ল্যাশ, এবং চারপাশে গোল্ডেন কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে যেটা আবার স্লাইটলি টেক্সচার্ড, যার ফলে এটা খুব প্রিমিয়াম একটা ফিল দেয়, অলদো ফোনটা আপার বাজেট সেগমেন্টের। তবে ফোনটা একটু হেভি, 209 গ্রাম হচ্ছে এটার ওজন, এবং এটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। সো হাতে নিয়ে যখন ইউজ করবেন তখন অতটাও বেশি হেভি ফিল হবে না যে আপনার একদম আনকমফোর্টেবল লাগতেছে। তবে এই ফোনের যে এজগুলো আছে এগুলোকে কিছুটা শার্প মনে হয়, যার ফলে হাতে যখন ধরবেন কিছুটা আপনার হাতে লাগবে যদি আপনি দীর্ঘ সময় পর্যন্ত হাতে ধরে রাখেন। তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, যার ফলে আপনি যখন হাতে নিয়ে ইউজ করতে যাবেন ফোনটা একদিকে হেলে যাচ্ছে, কাত হয়ে পড়ে যাচ্ছে, এরকম ফিলিং একদমই পাবেন না। ভালো ব্যাপার হচ্ছে ফোনটার উপরের দিকে একটা আয়ার ব্লাস্টার আছে, সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেওয়া হয়েছে। ডান পাশে ভলিউম বাটনস আছে যেগুলো খুবই ক্লিকি, এবং তার নিচে একটা পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনটাও ক্লিকি, বাট তার উপরে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, এবং এই স্ক্যানারটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে প্রতিবারই। আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে এখানে সিম কার্ড দেখতে পারবো, যেখানে আপনারা 2টা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। প্রাইমারি মাইক্রোফোনটা আছে, USB-C পোর্ট আছে, এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার আছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু কোনো 3.5 মিলিমিটার অডিও জ্যাক নাই। হালের ট্রেন্ড এখন চলতেছে, বাজেট ফোনগুলোতেও আমরা 3.5 মিলিমিটার অডিও জ্যাক দেখছি গায়েব হয়ে যাচ্ছে। এর আরেকটা কারণ হচ্ছে সবাই তো এখন TWS ব্যবহার করতেছে। এই ফোনটাও যদি আপনারা প্রি অর্ডার করেন তাহলে সাথে একটা TWS পেয়ে যাবেন। 11ই অক্টোবর 2025 পর্যন্ত প্রি অর্ডার চলবে, এবং 12 তারিখ থেকে 12ই অক্টোবর থেকে হচ্ছে ফার্স্ট সেল শুরু হবে। ওকে, ব্যাক টু দ্য রিভিউ। সো আমরা যদি লেফট সাইডে দেখি তাহলে এখানে একটা বাটন আছে যেটা খুবই আনইউজুয়াল একটা বাটন, আমরা ইউজুয়ালি এই ধরনের বাটন দেখি না। এই বাটনটা হচ্ছে AI বাটন, এবং এটাতে যদি ক্লিক করেন তাহলে বেশ কিছু AI এর অপশন আসবে। ইভেন আপনি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে সার্কেল টু সার্চের মতো অনেকগুলো AI অপশন আসবে যেগুলো আপনি কুইকলি অ্যাক্সেস করতে পারবেন। যেহেতু এখন AI এর দুনিয়া এবং AIটা যদি হাতের মুঠোয় না থাকে তাহলে তো হয় না, যে কারণে এই বাটনটা দিয়ে দেওয়া হয়েছে। সোফার বিল্ড কোয়ালিটি এবং লুক আমার কাছে ভালো লেগেছে, যে সাইডের এই শার্পনেসটা কিছুটা হাতে লাগে। এইবার আমরা একটু সামনের দিকে চলে আসি, তার মানে এই ফোনের ডিসপ্লেটা। এটা 6.77 ইঞ্চির একটা IPS প্যানেল, এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, বাট স্যাডলি এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে HD+, এবং এই ফোনের যে প্রাইস, এই প্রাইসে HD+ ডিসপ্লেটা খুবই বেমানান। সো 120 হার্জের স্মুথ ফিলিং আপনি পাবেন যখন স্ক্রোল করতে যাবেন, ইউআইতে নেভিগেশন করবেন, তখন সেই স্মুথ ফিলিংটা পাবেন। কিন্তু যখনই কন্টেন্ট দেখতে যাবেন, স্পেশালি একটু কাছে থেকে যদি দেখেন তাহলে শার্পনেসের ঘাটতিটা আপনি খেয়াল করতে পারবেন রেজুলেশনের কমতির কারণে। তবে ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট ছিল, 700 নিট হচ্ছে এটা টিপিক্যাল ব্রাইটনেস, যেটা আপনি ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে পারবেন কমফোর্টেবলি। তবে ডিরেক্ট সানলাইটের নিচে যদি যান তাহলে ভিজিবিলিটিতে কিছুটা সমস্যা আপনি ফেস করবেন। এর বাইরে ডিসপ্লেটার নিচের দিকে বেশ বড়সড় একটা চিন আছে, সাইডের বেজেল যদিও মোটামুটি মানা যায়, তবে চিনটা আর একটু কম হলে মনে হয় দেখতে আর একটু বেশি ভালো লাগতো। আর উপরের দিকে যে কাটআউটটা আছে এটা খুব একটা বেশি ডিস্ট্রাকশনের কারণ হবে না। সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, জাস্ট শার্পনেসের ঘাটতিটাই আপনার নজরে পড়বে বারবার, এবং HD+ ডিসপ্লেটা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না এই প্রাইস রেঞ্জের একটা ফোনে। স্পিকিং অফ দ্য প্রাইস, আপনাদেরকে প্রাইসটাই আগে বলে দিই। সো এই ফোনটা বাংলাদেশের বাজারে 8/256GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এবং দাম নির্ধারণ করা হয়েছে 22,999 টাকা, মানে 23,000 টাকা। ওয়েল, 23,000 টাকায় 256GB স্টোরেজ, ভেরি গুড। 8GB র্যাম ইজ অলসো ভেরি গুড। LPDDR4X টাইপের র্যাম এটাতে বাই দ্য ওয়ে দেওয়া হয়েছে, এবং এটা স্টোরেজের যে স্পিড এবং বেঞ্চমার্ক সেটা করে আমরা যতটুকু বুঝলাম মোস্ট প্রবাবলি এটাতে UFS 2.2 টাইপের স্টোরেজ ইউজ করা হয়েছে, অলদো স্পেক লিস্টে কোথাও এই স্টোরেজের টাইপটা মেনশন করা নাই। এবং এই ফোনটাতে যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা এই সময়ের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে কমনলি ইউজড স্ন্যাপড্রাগন SoC, সেটা হচ্ছে Qualcomm Snapdragon 685। এখন এই প্রাইস রেঞ্জে এই SoCটা মানানসই কিনা এটা আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এই SoCটা অলরেডি অনেক পুরনো হয়ে গিয়েছে, সো আমার মনে হয় এটাকে ডিচ করে এখন আর একটু বেটার কিছু দেওয়া উচিত। বাট এইটার যে পারফরমেন্স সেটা এই বাজেটে রিয়েল লাইফে আপনি যে ডে টু ডে কাজগুলো করবেন সেগুলোতে ওকে মনে হবে, বাট গেমিংয়ের বেলায় কিন্তু এটা মোটেও আপনাকে হ্যাপি করতে পারবে না। আমাদের যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটাতেও কিছুটা সেরকমই ফিল আমরা পাচ্ছিলাম। যদিও এই ফোনটাতে মেজর হ্যাং করা আমরা খেয়াল করি নাই, তবে মাঝে মধ্যে একটু আধটু ল্যাগ করছিল এবং কিছুটা স্লো হচ্ছিল
ছিল অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং, এই এসওসি থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি। সো প্রবাবলি সফটওয়্যারের কোনো একটা ইস্যু আছে যার ফলে কিন্তু পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক আমরা পাই নাই। আপনাদেরকে স্ক্রিনে বেঞ্চমার্কের স্কোরগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো দেখে আপনারাও কিছুটা আইডিয়া করতে পারবেন যেটার পারফরমেন্সটা কেমন হয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এটাতে একটা স্ট্রেস টেস্ট রান করেছিলাম এবং সেই স্ট্রেস টেস্টে অন্যান্য যে ফোনগুলো আছে এই প্রসেসরের সেগুলো এটা চাইতে বেটার পারফর্ম করতো। সেগুলোতে আমরা অ্যারাউন্ড 80% টু 85%, মাঝে মধ্যে 90%ও পারফরমেন্সের স্ট্যাবিলিটি দেখতাম। বাট এটা কিছুক্ষণ পরেই পারফরমেন্স একদম ড্রপ করে 60%-এ চলে আসে, যেটা আসলে এই এসওসির জন্য ইউজুয়াল না। সো মোস্ট প্রবাবলি কোনো একটা সফটওয়্যার বাগ আছে, আপডেটের মাধ্যমে সেটা যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে পারফরমেন্সটা আরেকটু বেটার হবে। আর গেমিংয়ের বেলায় আপনারা পাবজি, কল অফ ডিউটি মোবাইল, অ্যাসফল্ট 9 এই ধরনের গেমগুলো একদম লো সেটিংয়ে খেলবেন, মানে গ্রাফিক্সের সেটিংটা লো দিয়ে ফ্রেম রেটটা একটু বাড়িয়ে দিয়ে খেলবেন, তাহলে 60 FPS-এ প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাবেন। তবে আমরা ফ্রেম ড্রপ পাচ্ছিলাম মাঝে মধ্যে, স্পেশালি অ্যাকশন মোমেন্টগুলোতে একটু আধটু ল্যাগও খেয়াল করছিলাম, যেটা আসলে এই ধরনের এসওসি থেকে এক্সপেক্টেড। সো 23,000 টাকায় যদি গেমিং পারফরমেন্সের কথা বলি তাহলে এটার পারফরমেন্স নিয়ে আমি হ্যাপি না। তবে এটার ইউআইটা নিয়ে আনহ্যাপি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটাতে অ্যান্ড্রয়েড 15-এর উপরে ম্যাজিক OS 9 দেওয়া হয়েছে। ইউআইটা বেশ ক্লিন, ইনটুইটিভ এবং ফিচার রিচ। স্পেশালি এটাতে বেশ কিছু ইন্টারেস্টিং এআই ফিচার দেওয়া হয়েছে, এআই ইরেজার, ইমেজ অপটিমাইজেশন থেকে শুরু করে আর বেশ কিছু ফিচার আছে। এবং গুগলের নিজস্ব যে ফিচারগুলো আছে, সার্কেল টু সার্চ, গুগল ফটোজের যত এডিটিং ফিচার আছে সেগুলো তো এটাতে পাচ্ছেনি। পাশাপাশি ডেডিকেটেড একটা বাটন দেওয়া হয়েছে এআই ফিচারগুলো এনেবল করার জন্য। এর বাইরেও বেসিক কিছু ফিচার আছে যেগুলো এই বাটন দিয়ে আপনি এনেবল করতে পারবেন, লাইক স্ক্রিনশট নেওয়া অথবা ফ্ল্যাশ লাইট অন করা, এই ধরনের কিছু ফিচার এই বাটন দিয়ে আপনি এনজয় করতে পারবেন। এর বাইরে এই সফটওয়্যারটা বেশ স্টেবল, ব্লোটওয়্যার নাই বললেই চলে, যেহেতু একটা আছে আপনি চাইলে ইনস্টল করে ফেলতে পারবেন। ওকে, এবার চলে আসি যেই জিনিসটা দিয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলবেন, তার মানে ক্যামেরা সেকশনে। সো এই ফোনটার পেছনে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে, একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা খুব একটা ইউজফুল হবে বলে মনে হয় না। না, প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমরা ব্রড ডে লাইটে যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলোতেও দেখছিলাম ডিটেলের প্রচন্ড পরিমাণে ঘাটতি আছে। এরকম 108 মেগাপিক্সেলের একটা সেন্সর থেকে আরেকটু বেটার ডিটেল আমি এক্সপেক্ট করেছিলাম। আর ছবিগুলোতে শ্যাডো এর পরিমাণ একটু বেশি দেখছিলাম, জাস্ট নর্মাল ডে লাইটেও ছবিগুলোতে একটু বেশি শ্যাডো খেয়াল করছিলাম, যার কারণে একটু বেশি কন্ট্রাস্টে ফিল হচ্ছিল ছবিগুলো। আমার মনে হয় এই জায়গাটাতে আরেকটু ব্যালেন্স করা যেত। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স যদিও ভালো ছিল, বোথ রেয়ার ক্যামেরার পোর্ট্রেটে এবং রেগুলার মোডে আপনি ভালো ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স পাবেন। তবে পোর্ট্রেটের বেলায় ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা সেটা খুব একটা বেশি ন্যাচারাল লাগছিল না, মানে পুরাই আর্টিফিশিয়াল মনে হচ্ছিল। যদিও সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক আছে, খুব নিখুঁতভাবে করতে পারে না, তবে দূর থেকে দেখলে বোঝা যায় না। একটু জুম করলে একদম পারফেক্টলি যদি খেয়াল করেন তাহলে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জায়গায় প্রবলেম করে, এটা এই বাজেটের ফোন থেকে স্বাভাবিক। লো লাইটে যদিও খুব একটা আহামরি পারফর্ম করতে পারে নাই, ডে লাইটেই ডিটেল থাকে না, লো লাইটে গেলে সেটা আরও কমে যায়, সেই সাথে কালার ফেড আউট হয়ে যায় এবং আপনি যদি ডার্ক এরিয়াতে ছবি তোলেন তাহলে প্রচুর পরিমাণে নয়েজ দেখতে পাবেন। আর ভিডিওর কথা যদি বলি তাহলে এই এসওসির লিমিটেশন হচ্ছে গিয়া 1080-30, এর উপরে আপনি ভিডিও করতে পারবেন না। সো এই ধরনের একটা ফোনে আসলে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন থাকলে ভালো হতো, এবং যে চিপসেট দিছে সেটাতে আসলে 4K সাপোর্টই করে না। এর বাইরে ভিডিওতে স্টেবিলাইজেশনও নাই, সো এভারেজ কোয়ালিটির ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এন্ড এটা দিয়ে আপনারা ডিসেন্ট কোয়ালিটির ছবি তুলতে পারবেন। ছবিগুলোকে যদি একটু জুম করেন তাহলে খেয়াল করবেন স্পেশালি ফেসের আশেপাশে একটু বেশি গ্রেইন থাকে ডে লাইটের ছবিতেও, এই জিনিসটা আমার মনে হয় একটু ফিক্স করা যেত। খুব একটা ডিটেল থাকে না, তারপরেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আসলে ডিটেল নিয়ে খুব একটা মানুষ বদার্ড হয় না। কালারগুলো ঠিকঠাক আছে এবং ফ্রন্ট ক্যামেরাটা ডাইনামিক রেঞ্জও ওয়াইড ছিল। টু বি অনেস্ট, এর যে সফটওয়্যার প্রসেসিং সেটার মাধ্যমে আর কি একটু এইচডিআর ফিল দেওয়া হয়, যেটা বেশ ভালো লেগেছে। ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেটটা রিয়ার ক্যামেরার মতোই ভালো পারফর্ম করে, ব্যাকগ্রাউন্ডকে সেপারেট করতে পারে সাবজেক্ট থেকে, তবে ব্লারিনেসটা আর্টিফিশিয়াল লাগে। ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা ম্যাক্স 1080-30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি স্টেবিলাইজেশন। সো যদি ক্যামেরাটাকে কনক্লুড করি তাহলে 23,000 টাকা এটা থেকে আরেকটু বেটার রেজাল্ট আমি এক্সপেক্ট করেছিলাম ওভারঅল। ওকে, এইবার আমরা চলে আসি এইটার পাওয়ার সেকশন মানে ব্যাটারিতে। সো এই ফোনটাতে ম্যাসিভ 6500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আর এই ব্যাটারি দিয়ে আপনি খুব ইজিলি 2 দিন পার করতে পারবেন যদি আপনি লাইট টু মডারেট ইউজ করেন। আমাদের টেস্টিংয়ে এই ফোনটা আমরা কিছুটা বেসিক ইউজ করেছি, পাশাপাশি গেমিং করেছি, তার মানে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের ইউজ ধরতে পারেন। সেই ইউসেজে আমরা 10 আওয়ার প্লাস এসওটি পাচ্ছিলাম, যার মানে 2 দিন আপনি ইজিলি পার করতে পারবেন যদি লাইট ইউজ করেন। তবে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়ার পেছনে কিন্তু শুধুমাত্র ব্যাটারির সাইজটাই দায়ী না, এটার পেছনে আরও 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে এটার যে এসওসিটা এটা একটু কম পাওয়ার হাংরি, পাশাপাশি যে ডিসপ্লেটা HD+ রেজলিউশনের, যার ফলে এখানেও কিন্তু একটু পাওয়ার কম কনজিউম হবে, যার কারণে আলটিমেটলি ব্যাটারি ব্যাকআপটা আপনি একটু বেশি পাবেন। তবে বড় ব্যাটারি হওয়ার কারণে এটা চার্জ হতেও কিন্তু বেশ লম্বা সময় লাগবে। এই ফোনটার বক্সের ভেতরে 33 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া এই ফোনের যে স্পিকারটা এটা মোটামুটি লাউড ছিল, যদিও লাউড
পারফরমেন্স নিয়ে কমপ্লেন করবো না, তবে সাউন্ডের কোয়ালিটিটা আরেকটু ওভারঅল ইমপ্রুভ হতে পারতো। এবং এই ফোনটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে, ব্লুটুথ 5 আছে, ওয়াইফাইও 5 দেওয়া হয়েছে এটাতে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই বাই দ্য ওয়ে, এবং এটার নেটওয়ার্ক রিসেপশন, কল কোয়ালিটি এগুলো নিয়ে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এই ফোনটা যে প্রাইসে বাংলাদেশে লঞ্চ হয়েছে মানে 23,000 টাকা, 22,999 টাকা, এই প্রাইসে এটাতে বেশ কিছু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। প্রথম যে ইমপ্রুভমেন্টটা সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা, এখানে অবশ্যই একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া দরকার ছিল। এই প্রাইসের আশেপাশে কিন্তু এখন আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতেছি ফুল এইচডি প্লাস রেজলিউশনের, সেই জায়গাতে এইচডি প্লাস রেজলিউশনের একটা আইপিএস ডিসপ্লে বেশ বেমানান এই প্রাইসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কমপ্লেন। এর বাইরে ওকে সফটওয়্যারে কিছুটা অপটিমাইজেশনের দরকার ছিল। অ্যাকচুয়ালি এই ইউআইটাতে পারফরমেন্স নিয়ে আমরা অন্য কোনো ফোনে ইস্যু পাই নাই, এই স্পেসিফিক ফোনটাতে পারফরমেন্সের ছোট কিছু ইস্যু পেয়েছি, যেগুলো মোস্ট প্রবাবলি সফটওয়্যার আপডেটের মাধ্যমে খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে। এর বাইরে এটার ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। ভালোর দিকে যদি বলি তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল, এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এটাতে IP65 রেটিং আছে বাই দ্য ওয়ে, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, যার ফলে এটা কিন্তু হালকা পাতলা পানির ছিটা ফোটা সহ্য করতে পারবে, যদিও এই প্রাইস রেঞ্জে এই ফিচারটা এখন কমন হয়ে গিয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে আপনাদের বাইং ডিসিশনটা আরেকটু ইজি হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।